শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজ আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার কবিতা থেকে। জুতা আবিষ্কার রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। কেন্দ্রীয় চরিত্রে আছেন রাজা হবুচন্দ্র আর তার অমাত্যবর্গ। সাধারণ চরিত্রের মাঝে আছে একজন চর্মকার, মানে চামার শ্রেণী। অনেক বড় ধরনের সমস্যাও সহজভাবে সমাধান করা সম্ভব। আমাদের জীবন চরিত্র জটিলভাবে করার কারণে আমরা সহজ সমাধানটা অনেক সময় খুঁজে পাই না। জুতাবিষ্কার কবিতার মাঝে এরই প্রতিফলন আমরা খুঁজে পাব। তো চলো আমরা জুতাবিষ্কার কবিতাটি লাইন টু লাইন পড়ি এবং ব্যাখ্যা বিশ্লেষণ করি। জুতাবিষ্কার রবীন্দ্রনাথ ঠাকুর। কহিলা হবু শোনো গো গবু রায়। রাজা হবুচন্দ্র, এখানে কহিলা হবু মানে রাজা হবু। গবুরায় বলছেন, কালকে আমি ভেবেছি সারা রাত্র। কাল সারা রাত আমি ভেবেছি, মানে রাজা হবুচন্দ্র গবুরায়কে বলছে, কাল সারা রাত আমি ভেবেছি। মলিন ধোলা লাগিবি কেন পায়। ওই মলিন ধুলো বালি কেন পায়ে লাগবে। ধরণীর মাঝে চরণ ফেলা মাত্র, যে পৃথিবীর মাঝে পা ফেলব শুধু, এখানে ধুলোবালি লাগবে কেন পায়ে। চরণে মানে পায়ে কেন ধুলোবালি লাগবে। তোমরা শুধু বেতন লহ বাঁটে, রাজার কাছে কিছুই নাহি দৃষ্টি। হবুচন্দ্র বলছে অমর্ত্যবর্গদেরকে যে তোমরা শুধু রাজার বেতনটা বেটে বেটে নিয়ে যাচ্ছ, ভাগাভাগি করে নিয়ে যাচ্ছ, কিন্তু রাজার দিকে কোনো দৃষ্টি রাখছ না। আমার মাটি লাগাই মোরে মাটি, রাজ্যে মোর একি অনা সৃষ্টি। আমার মাটি লাগাই মোরে মাটি। রাজা হবুচন্দ্র বলছে যে আমার রাজত্বের যে মাটি আছে, ওই মাটি কেন আমার পায়ে লাগবে। রাজ্যে মোর একি অনা সৃষ্টি, এ কেমন দৃশ্য। মাটি আমার অঞ্চলে, আমার রাজ্যের মাটি আমার পায়ে লাগবে, এটা কি হয়। শীঘ্র এর করিবে প্রতিকার, নহিলে কারো রক্ষা নাহি আর। যত তাড়াতাড়ি সম্ভব পায়ে যাতে ধুলোবালি না লাগে, এটার একটা ব্যবস্থা করো, নতুবা কারো রক্ষা নাই। শুনিয়া গবু ভাবিয়া হলো খুন। গোবরায় শুনে মনক্ষুণ্ণ হয়ে গেল। দারুণ ত্রাসে গর্ম বহে গাত্রে। দারুণ ত্রাসে মানে অনেক ভয় ভীতি পেয়েছে। গর্ম মানে ঘাম, বহে গাত্রে, গা থেকে ওই হবুচন্দ্র রাজার কথা শুনে গোবরায় গা থেকে ঘাম বের হয়ে পড়ছে। পণ্ডিতের হইল মুখ চুন। যত পণ্ডিত আছে রাজ্যে, একেবারে মুখে চুনকালির মতো, একেবারে চুনকালি লেপন হয়ে গেছে। পাত্রদের নিদ্রা নাহি রাত্রে। অমর্ত্যবর্গদের ঘুম নেই, নিদ্রা মানে ঘুম নেই রাতে। রান্নাঘরে নাহিক চড়ে হাঁড়ি, কান্নাকাটি পড়িল বাড়ি মধ্য, অশ্রু জলে ভাসে পাকা দাঁড়ি। রান্নাঘরে রান্না চলছে না, শত হলে রাজার আদেশ মানতে হবে। আর রাজার সমস্যার সমাধান যদি করা না যায়, তাহলে কেউ শান্তিতে দুমুঠো ডাল ভাত খেয়ে
থাকতে পারবে না, যার কারণে কারো হাঁড়িতে এখনো ভাত রান্না হচ্ছে না। অশ্রু জলে ভাসে পাকা দাড়ি, একেবারে কান্নাকাটি পড়ে গেল। হুম, ওই অশ্রুতে, আসলে অশ্রুজল তো হয় না, এখানে অশ্রুতে আর কি। রবীন্দ্রনাথ ঠাকুর যদি এটা না বলতেন তাহলে এটা ভুল হতো, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লেখার কারণে অশ্রুজল কথাটা এখানে ঠিকই থাকবে। আমরা যখন ব্যবহার করব তখন অশ্রুজল বলবো না, শুধু অশ্রু বলবো, কারণ অশ্রু শব্দের অর্থ হচ্ছে চোখের জল। এখানে অশ্রুজল বলার প্রয়োজন পড়বে না আমরা যখন ব্যবহার করব। রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু বলে গেছেন, ওখানে তার কবিতা এটা ঠিক আছে, কিন্তু আমরা ব্যবহারিক জীবনে আমরা শুধু অশ্রু বললেই চলবে আমাদের। কহিলা গবু হবুর পাদপদ্মে, কহিলা গবু মানে গোবরায় বললেন হবুর পাদপদ্মে। এখন রাজা হবুচন্দ্রের ওই পদ্মের মতো সুন্দর কোমল পায়ে পড়ে বললেন, যদি না ধুলা লাগিবে তব পায়ে, যদি না আপনার পায়ে ধুলা নাই লাগিল, পায়ের ধুলা পাইব কি উপায়ে, তাহলে আপনার ওই যে চরণ ধুলি নিব কি করে। আপনার যদি আপনার পায়ে ধুলোই যদি না লাগে, তাহলে আপনার পায়ের ধুলো আমরা নেব কি করে। শুনিয়া রাজা ভাবিল ধুলি ধুলি, রাজা একটু চিন্তিত হয়ে গেল। কহিল শেষে, কথাটা বটে সত্য। রাজা চিন্তা করে বললেন, হ্যাঁ কথা তো সত্য, আমার পায়ে যদি ধুলি নাই লাগিল, তাহলে আমার চরণ ধুলি নেবে কি করে। হ্যাঁ কথা সত্য বলেছ, কিন্তু আগে বিদায় করো ধুলি। হরিচন্দ্র বলছে, তাহলে তার আগে তুমি ধুলোটা বিদায় দাও, ধুলোটাকে শেষ করো। ভাবিও পরে পদধূলি তত্ত্ব, তারপরে ওই যে চরণধূলির যে খুঁটিনাটি বিষয় আছে এগুলো পরে চিন্তা করো, কিন্তু আগে ধুলো বলে বিদায় দাও, এটাকে শেষ করো, আগে সমাধান করো, এটা সমস্যার সমাধান করো। ধুলোর অভাবে না পেলে পদধূলা, তোমরা সবে মাহিনা খাও মিথ্যে। যে ধুলো অভাবে না পেলে পদধূলা, ধুলো না পেলে, ধুলো না পেলে নাই পেলে, পদধূলি নাই বা পেলে, তোমরা সবাই মাহিনা খাও মিথ্যে, কেন বা তবে পোষণী এতগুলা উপাধি ধরা বৈজ্ঞানিক বৃত্তে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে রাজা হবুচন্দ্রর চিন্তায় আর কি, রাজা হবুচন্দ্র চিন্তা করছে যে রাজ্যের যত অমাত্যবর্গ আছে তারা ধূলির নিস্তার ঘটাতে পারছে না, বরঞ্চ তাদের নিজেদের কার্যকলাপ নিয়ে ব্যস্ত থাকে। আর এখানে বলছে যে এই ধুলোবালির একটা বিহিত করতে হবে, মানে ধুলোবালিটাকে এই ধরা থেকে মানে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। আর যদি সরিয়ে দেওয়া যায় তাহলে হয়তো পদধূলি, এটা পরে চিন্তা করা যাবে, কিন্তু রাজার যে আহ, শান্তি, ওই শান্তিটা মনে লাগবে। যার কারণে তার অমাত্যদেরকে বলছেন যে তোমরা শুধু শুধু আমার এখান থেকে মাহিনা নিচ্ছ মিথ্যে মিথ্যে করে, কিন্তু আমার কোনো সমস্যার সমাধান করতে পারছো না। তো কেন আমি এত বৈজ্ঞানিক, এত উপাধি ধরা বৃত্তগুলোকে কেন আমি পুষছি, মানে আমি এত বৃত্ত মানে চাকর বাকর, তাহলে আমি এত চাকর বাকরকে কেন আমি ওই লালন পালন বা পোষণ করছি। আগের কাজ আগে তো তুমি সারো, পরের কথা ভাবিও পরে আরো, মানে আগের কথা মানে এখানে ধূলিটা যাতে দূর হয়ে যায় এটার কথা আগে চিন্তা করো, তারপরে অন্য কথা আহ বলা যাবে বা করা যাবে, কি হয় না হয়। আধার দেখে রাজার কথা শুনি, যতন ভরে আনিল তবে মন্ত্রী। আধার দেখে রাজার কথা শুনি, রাজার কথা শুনে ঘবরায় একটু মনক্ষুণ্ণই হয়ে গেল। আধার দেখে মানে রাজার গম্ভীর মুখ দেখে, যতন ভরে আনিল তবে মন্ত্রী। যতন ভরে মানে চেষ্টা করে যত্ন সহকারে মন্ত্রী নিয়ে আসলো, যেখানে যত আছিল জ্ঞানী গুণী, যত জ্ঞানী গুণী রাজ্যে ছিল সকলকে চেষ্টা করে যত্ন সহকারে রাজার সামনে
নিয়ে আসা হলো। দেশে বিদেশে যতেক ছিল যন্ত্রী, দেশে বিদেশে যতেক ছিল যন্ত্রী, মানে অন্যকে যন্ত্রের মতো পরিচালনা করতে পারে। যন্ত্রী মানে যন্ত্রের মতো পরিচালনা করতে পারে, যে তাকে বলা হয় যন্ত্রী। তাহলে দেশে দেশে যত লোক আছে যারা যন্ত্রের মতো কাজ করতে পারে, অন্যদেরকে কাটাতে পারে, তাদেরকে নিয়ে আসা হলো। বসিল সবে চশমা চোখে আঁটি, চশমা পরে সকলে আঁটি আঁটি ভাবে বসে পড়ল। পড়ে গেল 19 পিপে নস্য, পড়ে গেল 19 পিপে নস্য। এখানে 19 পিপে, পিপাকৃতি, পিপাকৃতিটাকে এখানে কিন্তু 19 পিপে নস্য দ্বারা পিপাকৃতিটাকে বোঝানো হচ্ছে। কারণ ওই বইয়ের মাঝে আবার আমরা যদি দেখতে যাই, পিপে মানে ডাক ঢোলের আকৃতি বিশিষ্ট কাঠের তৈরি পাত্র। হ্যাঁ, ওই পাত্রটাকে তারা একসাথে 19টা পাত্র একসাথে সংমিশ্রণ ঘটানো হলো। এই কারণে লেখক বলছে যে ফুরাইয়া গেল 19 পিপে নস্য, একেবারে নস্যাৎ হয়ে গেল 19টা পাত্র। হ্যাঁ, অনেক ভেবে কহিল গেলে মাটি, ধরাই তবে কোথায় হবে শস্য। সকলেই চিন্তা করে বলল, পৃথিবীতে যদি ধুলোবালি নাই থাকে তাহলে শস্য, ফসল ফলাদি এগুলো হবে কোথা থেকে? এগুলো তো হবে না। কহিল রাজা, তাই যদি না হবে পণ্ডিতেরা রয়েছে কেন তবে? রাজা বলছে যে যদি ধুলোবালি যদি দূরই করা না যায়, তাহলে ওই রাজ্যের পণ্ডিতেরা কেন আছে? পণ্ডিতেরা কি করে? সকলে মিলে যুক্তি করে শেষে কিনিল ঝাঁটা 17.5 লক্ষ। পণ্ডিত, অমাত্যবর্গ, বিজ্ঞানী সহ যারা রাজা হবুচন্দ্রের রাজ দরবারে ছিল, তারা অনেক ভেবে চিনতে ঝাঁটা কিনলো, মানে ঝাড়ু কিনলো 17.5 লক্ষ। কতগুলো ঝাঁটা কিনলো? 17.5 লক্ষ। 17.5 লক্ষ ঝাঁটা কিনলো রাজ্যে ধুলোবালি বিদায় দেওয়ার জন্য। ঝাঁটের চোটে পথের ধুলা এসে ভরিয়া দিল রাজার মুখ বক্ষ। 17.5 লক্ষ ঝাঁটার চোটে পথের যে ধুলোবালি ছিল, এগুলো ভরে গেল রাজার মুখ বক্ষ। রাজার মুখ ভরে গেল ধুলোবালিতে, বক্ষ মানে বুক ভরে গেল ধুলোবালিতে। আর শ্বাস প্রশ্বাস নিচ্ছে যেহেতু, তাহলে যাবেও তো ধুলোবালির ভেতরে। ধোলাই কেহ মেলিতে নারে চোখ, 17.5 লক্ষ ঝাঁটার সামনে তার চোখই খুলতে পারবে? ধুলোবালি কি পরিমাণ উপরে ওঠা শুরু করে দিয়েছে। ধুলোর মেঘে পড়িল ঢাকা সূর্য। রাজ্যে এত পরিমাণ ধুলোবালি ওঠা শুরু করে দিল, 17.5 লক্ষ ঝাঁটার বাড়ি ছুটে একেবারে মেঘের মতো হয়ে গেল। সূর্য পড়ে গেল ঢাকা ধুলির রাজ্যে। ধোলার বেগে কাশিয়া মোড়ে লোক, ওই ধোলার বেগে কাশি কাশি আসছে লোকজনের ভেতরে, ধুলো যাচ্ছে। ধোলার মাঝে নগর হলো উজ্জ্বল। ওই ধুলোবালির কারণে নগর আর দেখা যাচ্ছে না। 17.5 লক্ষ ঝাঁটার ছোটে যে ধুলোবালি উঠেছে, এটার ওই অন্ধকারের ভিতরে আর শহর দেখা যাচ্ছে না। কহিল রাজা, করিতে ধোলা দূর, জগৎ হলো ধোলায় ভরপুর। যে ধুলোবালি আমি দূর করতে চেয়েছিলাম, আর সেই ধুলোবালি আমার রাজ্যে ভরপুর হয়ে গেল। রাজা হবুচন্দ্রের কথা আর কি। তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁক, মশক কাকে 21 লাখ ভিস্তি। চমৎকার একটি ঘটনা। 17.5 লক্ষ ঝাঁটার চোটে যে ধুলোবালি একেবারে অন্ধকার করে ফেলেছিল, আর ওই অন্ধকারকে ঠেকাতে ঝাঁকে ঝাঁকে লোক ছুটলো মশক কাঁকে, জল ভরার ওই ঘটি। 21 লাখ ভিস্তি। ভিস্তি যেটা, ওই ভিস্তিটা হচ্ছে চামড়া দিয়ে
মশক তৈরি করা হয়, যে পানির পাত্র। আগেকার দিনে এটা ব্যবহার করা হতো, বর্তমানে এটা খুব কমই ব্যবহার হয়ে থাকে। তো ওই যে মশক কাঁকে, পানি রাখার পাত্র কাঁকে করে 21 লাখ ভিস্তি, ওই ভিস্তি এবং মশক সমার্থক শব্দ একই 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 অর্থ প্রদান করে। তাহলে ঝাঁকে ঝাঁকে লোক ছুটে গেল ওই 17.5 লক্ষ ঝাঁটার যে ধুলোবালি ছিল এটা দূর করতে। 21 লাখ মশক নিয়ে ছুটে গেল জল ভরে এটাকে দমাবার জন্য। পুকুরে বিলে রহিল শুধু পাঁক, পুকুরে বিলে রহিল শুধু পাঁক, কারণ 21 লাখ মশক জল ভরে নিয়ে আসা হলো। তাহলে রাজ্যের যত জল সব উঠে আসলো, বিল হয়ে গেল, শুকিয়ে গেল, পুকুর শুকিয়ে গেল, রয়ে গেল শুধু কি পাঁক, মানে কাদা মাটি রয়ে গেল। নদীর জলে নাহিক চলে কিস্তি, আর নদীর জলে, কিস্তি মানে নৌকা, আর নৌকা চলছে না। জলের জীব মরিল জল বিনা, জলেতে যে জীব থাকতো জল ছাড়া এগুলো মারা যাচ্ছে। ডাঙার প্রাণী সাঁতার করে চেষ্টা, ডাঙার প্রাণী সাঁতার করে চেষ্টা, ডাঙাতে যে প্রাণী থাকতো এখন সাঁতরানোর চেষ্টা করছে। কারণ ওই পুকুর, নদী, ঘোড়ার এই যে জল সব 21 লাখ ভিস্তির মাঝে জল নিয়ে আসা হলো, সব শুকিয়ে গেল, আর এখন ডাঙা হয়ে গেল জলে ভরপুর। পাঁকের তলে মজিল বেচা কিনা, সর্দি জোরে উজাড় হলো দেশটা। ওই কাদামাটির তলে মজিল বেচা কিনা, এরকম বেচা কিনা চলছে পাঁকের তলে। সর্দি জোরে উজাড় হলো দেশটা, গোটা দেশব্যাপী সর্দি এবং জ্বর আচ্ছন্ন হয়ে গেল। কহিল রাজা এমনি সব গাধা, ধোলারে মারি করিয়া দিল কাদা। গাধা কোথাকার, হ্যাঁ? তো ধোলাকে বিদায় দেওয়ার জন্য একেবারে সব কাদা করে দিলি। এটা হচ্ছে রাজা হবুচন্দ্রের কথা আর কি। আবার সবে ডাকিল পরামর্শে, বসিল পুনঃ যতেক গুণবন্ত। পুনরায় আবার সভা পরামর্শ শুরু হলো। বসিল পুনঃ যতেক গুণবন্ত, যত জ্ঞানী গুণী ছিল তারা সবাই বসলো। ঘুরিয়া মাথা হেরিল চোখে সর্ষে, প্রত্যেকের মাথা ঘুরে গেল, চোখে সর্ষে দেখছে, আর কিছু ওদের চোখে ভালো লাগছে না আর কি। কারণ এখন কি বলবো যে ওই যে 21 লাখ ভিস্তি, 21 লাখ ভিস্তির কারণে, হ্যাঁ, এখন 21 লাখ ভিস্তির কারণে আর ওই যে জল নিয়ে আসা হলো, ওই জলের কারণে এখন আর বাকি ওই কি বলবো যে এখন আর কোনো চিন্তা করে তারা সমস্যার সমাধান পাচ্ছে না। ধোলার হায় নাহিক পায় অন্ত, এই ধোলার হাই, এখন প্রত্যেকের হাই ওঠা শুরু করে দিচ্ছে ওই ধুলোবালির জন্য, যার কারণে এখন এটা কোনো সমস্যার সমাধান খুঁজে পাচ্ছে না। কহিল মহি মাদুর দিয়ে ঢাকো, মানে পৃথিবীটা মাদুর দিয়ে ঢেকে দাও, এত ধুলোবালি এটাকে ঢেকে দিয়ে দাও। পরাশ পাতি করিব ধোলা বন্ধ, পরাশ পেতে মানে মেঝে, তক্তপোষ বিছানার জন্য কার্পেট বিছানার যে মাদুর এগুলো বিছিয়ে এগুলো বন্ধ করে দাও তাড়াতাড়ি। কহিল কেহ রাজার ঘরে রাখো, রাজারে ঘরে রেখো আর কি। একজন বলে উঠলো আবার কি যে রাজাকে ঘরে রেখে দাও। তারপরে আবার বলা হচ্ছে কোথাও যেন থাকে না কোনো রন্ধ্র, মানে কোথাও কোনো ছিদ্র থাকবে না, রাজাকে এমন জায়গায় আটকে দাও আর এখানে যাতে কোনো ছিদ্র না থাকে। আবার বলা হচ্ছে ধোলার মাঝে না যদি দেন পা, ওই ধুলোর মাঝে যদি পা না দেওয়া যায় তাহলে তো আর ধুলো লাগবে না, তাহলে পায়ের ধুলা তো লাগে না, ধুলোর মাঝে পা না রাখলে তো ধুলো আর লাগবে না পায়ে। কহিল রাজা সে কথা বড় খাঁটি। রাজা বলল হ্যাঁ হ্যাঁ,
কথা অনেক খাঁটি, তুমি চমৎকার বলেছ, এরকম। কিন্তু মোর হতেছে মনে সন্দেহ। রাজা হবিচন্দ্র বলছে যে আমার মনে তো সন্দেহ জেগেছে, মাটির ভয়ে রাজ্য হবে মাটি, ওই মাটির ভয়েই আমার রাজ্য হয়ে যাবে মাটি। দিবস রাতি রহিলে আমি বন্ধ, দিন রাতি, দিবস রাতি মানে দিন রাত্রি, আমি যদি বন্ধ থাকি মাটির বই রাজ্য মাটি হয়ে যাবে। কইল সবে চামারে তবে ডাকি, মানে চামারকে, এখন সবাই বলতেছে তাহলে চামারকে ডাকি আমরা সবাই, চর্ম দিয়ে মুড়িয়ে দাও পৃথ্বী, মানে পৃথিবীটাকে চামড়া দিয়ে ঢেকে দেব। ধুলির মহি ঝুলির মাঝে ঢাকি, ধুলির পৃথিবীটা ঝুলির মাঝে ঢেকে দেব আমরা। মহিপতির রহিবে মহাকীর্তি, মহিপতির রহিবে মহাকীর্তি, মানে রাজার একেবারে মহাকীর্তি থেকে যাবে। কহিল সবে হবে সে অবহেলে, যোগ্য মতো চামার যদি মেলে। এখন সবাই বলছে যে এগুলো না হয় অবহেলার ছলে হবে, যোগ্য মতো চামার যদি মেলে আর কি। তারপরে বলা হচ্ছে রাজার চর ধাইল হেতা হোতা, রাজার চর যারা অনুচর আছে তারা এখানে ওখানে ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম। রাজার অনুচর যারা আছে সবাই একে একে এখানে ওখানে ছোটাছুটি শুরু করে দিল। যোগ্য মতো চামার নাহি কোথা, না মিলিয়া তো উচিত মতো চর্ম। যোগ্য চামারের সন্ধান যদি নাই পাওয়া যায় তাহলে পৃথিবীকে আর চামড়া দিয়ে ঢেকে দেওয়া যাবে না। তখন ধীরে চামার কুলপতি। আস্তে আস্তে চামারদের যে কুলপতি বংশের যে সবচেয়ে যাকে সম্মান দেওয়া হয় তার সন্ধান পাওয়া গেল। কহিল এসে ঈষৎ হেসে বৃদ্ধ, চামারদের কুলপতি বৃদ্ধ এসে একটু হেসে দিল। বলিতে পারি করিলে অনুমতি, সহজে যাহে মানুষ হবে সিদ্ধ। রাজাকে বলল যে আপনি যদি বলেন তাহলে আমি, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি বলতে পারি আপনার সমস্যার সমাধানটা কোথায়। নিজের দুটি চরণ ডাকো তবে ধরণী আর ঢাকিতে নাহি হবে। বাহ, কত চমৎকার একটা পরামর্শ, বা পাশাপাশি আমরা কি বলবো যে সাজেশনটা দিল যে আপনি যদি অনুমতি দেন তাহলে অভয়ে আমি বলতে পারি আপনার সমস্যার সমাধানটা কিভাবে হবে। রাজাকে ওই চামারের যে দলপতি সে এসে বলল যে আপনার পাটা মুড়িয়ে দেন, তাহলে তো আর ধুলোবালি আপনার পায়ে লাগে না, আপনার পাটা মুড়িয়ে দেন। কহিল রাজা এত কি হবে সিধে, এতই সোজা, ভাবিয়া মল সকল দেশ শুদ্ধ। গোটা দেশ কি এতে কি রক্ষা পাবে? মন্ত্রী কহে ব্যাটারে শুলো বিধে। মন্ত্রী বলতেছে ওই বেটাকে শুলে চড়াও, ওকে শুলে চড়াও, ওসব এসব বলছে কি? কারার মাঝে করিয়া রাখো রৌদ্র, কারাগারে ওকে বন্ধ করে রাখো। রাজার পদ চর্ম আবরণে ঢাকিল বুড়া বসিয়া পদপান্তে। রাজার পদ, রাজার পা চর্ম আবরণে মানে চামড়া দিয়ে জুতো বানানো শুরু করে দিল। ঢাকিল বুড়া বসিয়া পদপান্তে, তো ঢাকিল মানে ঢেকে দিল রাজার পা ওই চামড়া দিয়ে জুতো বানিয়ে আর কি। মন্ত্রী কহে আমারও ছিল মনে কেমনে বেটা পেরেছে সেটা জানতে। তো আমারও মনে ছিল কিন্তু ওই বেটা কিভাবে জানতে পারলো। সেদিন হতে চলিল জুতা পরা, বাঁচিল গবু রক্ষা পেল ধরা। ওই যে রাজা হবুচন্দ্র পায়ে জুতা পরা শুরু হলো যেদিন থেকে, সেই থেকে পৃথিবী রক্ষা পেল আর জুতার আবিষ্কার হয়ে গেল। এই ছিল জুতা আবিষ্কারের মূল কাহিনী। আমি আবার বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা কাব্যগ্রন্থ থেকে জুতা আবিষ্কার কবিতাটিকে সংকলন করা হয়েছিল। ধুলাবালি থেকে রাজার পা দুটিকে মুক্ত রাখার জন্য নানা প্রসঙ্গ এই কবিতাটির মূল উপজীব্য বিষয় ছিল। আর রাজা মন্ত্রী দেশ রাজ্য থেকে ধুলাবালি দূর করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তারা কখনো পারে নাই।
অবশেষে তারা ওই যে মশক কিনে নিল, ঝাঁটা কিনে নিয়েছিল, কিন্তু এতে কোনো সমস্যার সমাধান হয় নাই। অবশেষে কি চামারের যে দলপতি বা কুলপতি ছিল, তার এই পরামর্শে রাজার যে পা ছিল ওই পদযুগলগুলো ওই চামড়া দিয়ে ঢেকে দেওয়া হলো, আর সেই থেকে জুতা আবিষ্কারের পালা শুরু হয়ে গেল। আর এভাবে রাজার পা ধুলা স্পর্শ থেকে মুক্তি পায়। এটাই ছিল আমাদের জুতা আবিষ্কার কবিতার মূল উপজীব্য। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।